সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের আমাদের আজকের সেশনে। আজকে আমরা অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু টপিক কভার করব। আমাদের প্রথম টপিক আজকের এই সেশনে নেম রেঞ্জ, অ্যাপ্লাই নেম রেঞ্জ। নামটা হয়তো অনেকের কাছে একদম অপরিচিত লাগতে পারে, বা অনেকে হয়তো যারা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ হয়তো আমরা করেছি তাদের কাছে হয়তো নামটা পরিচিতও লাগতে পারে। সো আমরা আজকে যেটা করব যে মাইক্রোসফট এক্সেলে নেম রেঞ্জ কিভাবে ইউজ করতে হয় এবং নেম রেঞ্জ ইউজ করে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসটা দেখব। তো আমরা একটু স্ক্রিনে দেখি, আমাদের একটা ছোট ডেটাবেস আছে। সো ডেটাবেসে কিছু এমপ্লয়ি নেম এবং তাদের বেসিক স্যালারি, আমরা নেম রেঞ্জের মাধ্যমে বাকি ক্যালকুলেশনটা ফিল আপ করবো। বাট বিফোর দ্যাট আমাদেরকে একটু বুঝতে হবে যে নেম রেঞ্জ এই কনসেপ্টটা কি। আচ্ছা, প্রত্যেকটা সেলে যখন আমি ক্লিক করি, দেখুন এই জায়গাটাতে সেলের রেফারেন্সটা দেখাই। সেলের রেফারেন্স মানে সেলের সহজ কথায় যদি আমরা বলি সেলের নাম, প্রত্যেকটা সেলের ইউনিক নাম আছে। বাট এক্সেলে তো আমরা নাম ওয়ার্ডটা ইউজ করি না, এক্সেলের ক্ষেত্রে আমরা বলি যেটা হচ্ছে সেল লোকেশন বা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেল রেফারেন্স। যখন আপনি একটা সেলে সিলেক্ট করবেন, প্রত্যেকটা সেলের সেল রেফারেন্স ভিন্ন, এবং যখন অন্য সেলে সিলেক্ট করা হয় বাম দিকের এই কর্নারে সেই সেলের রেফারেন্সটা শো করে। আচ্ছা, সো এমন কি করা সম্ভব যে আমি একটা সেলের পরিবর্তে পুরো একটা এরিয়াকে আমি একটা নাম দিতে পারি বা একটা রেফারেন্স হিসেবে শো করাতে পারি কিনা? ওকে, এইটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো হ্যাঁ, প্রত্যেকটা সেলের যেমন ডিফারেন্ট নাম থাকে বা রেফারেন্স থাকে, সেভাবে আপনি চাইলে একটা এরিয়াকে এক্সেলে একটা নাম দিতে পারবেন, যেটাকে বলা হয় নেম রেঞ্জ। মানে একটা রেঞ্জের মধ্যে যতগুলো সেল থাকবে সবগুলোকে আমি একসাথে একটা নেম দিতে পারবো, সেটাকে বলা হয় নেম রেঞ্জ। তবে বোঝার সুবিধার্থে এই এরিয়াটা একটু সিলেক্ট করলাম, হোমে গিয়ে একটু এই জায়গাটা বর্ডার দিয়ে দিলাম, একটু কালার চেঞ্জ করে দিলাম আমার বোঝার সুবিধার্থে। এই রেঞ্জ বা এই এরিয়ার মধ্যে দেখুন L2 থেকে শুরু করে L7 এই 6টা সেল আছে। প্রত্যেকটা সেলের কিন্তু আলটিমেটলি ডিফারেন্ট রেফারেন্স আছে, সেল রেফারেন্স। বাট আমাদের রিকোয়ারমেন্ট হলো L2 থেকে L7 এই পুরো এরিয়াটাকে বা পুরো রেঞ্জটাকে একটা আলাদা নাম দেওয়া। আমরা সেটা খুব সহজে করতে পারি। আমরা পুরো এরিয়াটা সিলেক্ট করে নিব, একদম বাম কর্নারে L2 শো করছে। L2 শো করার কারণ আমি যখন একটা এরিয়া সিলেক্ট করব, প্রথম সেলটা সিলেক্ট করে দেন কিন্তু আমাকে ড্র্যাগ করতে হবে। সো আমি যখন এরিয়াটা সিলেক্ট করে রাখছি, আমার এই কর্নারে যেখানে সেল রেফারেন্স দেখায় সেখানে শো করছে L2। আমি সিম্পলি এখানে মাউস ক্লিক করলাম, ব্যাক স্পেস প্রেস করে L2 লেখাটা মুছে দিলাম, দেন আমি যে কোনো একটা নাম লিখবো। যেমন আমি লিখলাম রেঞ্জ আন্ডারস্কোর 1। আমি L2 লেখাটা মুছে লিখেছি রেঞ্জ আন্ডারস্কোর 1, দেন এন্টার। এখন দেখুন এইখানে যদি আমি ক্লিক করি, একটা অপশন শো করছে রেঞ্জ আন্ডারস্কোর 1, অপশনটা ক্লিক করুন, দেখুন এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। দ্যাট মিনস আমি এই এরিয়ার একটা নাম দিয়ে দিলাম। L2 থেকে L7 যখন আপনি আলাদাভাবে দেখুন L2 থেকে যখন সিলেক্ট করছেন, এখানে শো করছে রেঞ্জ 1 এই নামটা। তার মানে আপনি চাইলে এক্সেলে একটা এরিয়ার বা রেঞ্জের নাম দিয়ে দিতে পারেন। আমি জিনিসটা আরেকবার দেখাই। লাইক আমি এই এরিয়াটাকে একটা নেম দিতে চাচ্ছি, বোঝার সুবিধার্থে আমি এটা একটু বর্ডার করে দিলাম এবং একটু কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এরিয়ার শুরু E13 এবং শেষ হচ্ছে গিয়ে F18 এ। পুরো এরিয়াটা যখন আমি সিলেক্ট করলাম, এখানে E13 শো করছে। আমি মাউসটা ক্লিক করলাম এই বক্সে, দেন আমি ব্যাক স্পেস প্রেস করে যে সেল রেফারেন্সটা ছিল মুছে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে টাইপ করছি RANGE রেঞ্জ 2। এবার কোনো আন্ডারস্কোর দিইনি, সরাসরি রেঞ্জ 2, দেন এন্টার। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি বাইরে একটা ক্লিক করি, দেন করে
নেম বক্স বেসিক্যালি অপশনটার নাম। তো নেম বক্সের অ্যারোতে ক্লিক করি, দেখুন রেঞ্জ আন্ডারস্কোর 1 এবং রেঞ্জ 2 দুটো নাম এখানে শো করছে। আমি যখন রেঞ্জ 2 সিলেক্ট করব, দেখেন ওই রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। আমি যখন রেঞ্জ 1 সিলেক্ট করলাম, তখন ওই রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। দ্যাট মিনস আমি শুধুমাত্র প্রত্যেকটা সেলের যেমন আলাদা নাম বা রেফারেন্স থাকে, এরকম করে আমি চাইলে নির্দিষ্ট একটা এরিয়া, এক্সেলের নির্দিষ্ট একটা এরিয়া বা বেশ কয়েকটা সেল মিলে একটা এরিয়াকে আমি আলাদাভাবে নাম দিতে পারবো, যেটাকে বলা হয় এক্সেলের নেম রেঞ্জ। আচ্ছা, এখন কথা হলো যে এটার অ্যাপ্লিকেশন কি, বা এই কাজটা করে আমরা কি করব। এই কাজটার কতটা সুবিধা আছে সেটা আমরা রিপোর্টিং এ যখন যাব, বেশ কয়েকটা রিপোর্ট করব আমরা আজকে নেম রেঞ্জের উপরে, সেটা আমরা তখন বুঝতে পারবো। আচ্ছা, সো এখানে আরেকটা লক্ষণীয়, আপনি যখন রেঞ্জের মধ্যে আলাদা আলাদা ভাবে সেল সিলেক্ট করছেন, তখন কিন্তু শুধুমাত্র সেই সেলের রেফারেন্সটাই শো করছে। আর আপনিও যখন পুরো এরিয়াটা সিলেক্ট করবেন, দেখুন তখন নামটা কিন্তু আমি যে নাম দিয়েছি সেই নামটা শো করছে। অথবা আপনি যদি ওই রেঞ্জটা খুঁজে পেতে চান, আপনি এই নেম বক্স অ্যারোতে ক্লিক করেন, যেই রেঞ্জটা চান সেই রেঞ্জটা ক্লিক করলে আপনার রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এবার অন্যভাবে নামকরণ করতে চাই। আমি আরেকটা এরিয়া সিলেক্ট করলাম, বর্ডার এবং কালার দিয়ে দিলাম। এখানে গিয়ে আমি এখন লিখছি রেঞ্জ স্পেস 3, রেঞ্জ স্পেস 3, দেন এন্টার। এটা কিন্তু নিল না। ওকে, you must enter a valid reference you want to go to or type a valid name for the selection। তার মানে আমি যদি কোনো স্পেস দেই নেম রেঞ্জে, সেটা কিন্তু নিবে না। এগেইন আমি নেম রেঞ্জে লিখছি এ, দেখি এবার কি হয়। আচ্ছা, এটা কিন্তু আলটিমেটলি নিয়ে নিয়েছে AAA। আচ্ছা, আমি আরো একটা রিজন দেখাই। এখানে আমি লিখলাম AB, দেখুন আলটিমেটলি কিন্তু এটার নাম এখন হয়ে গেল AB। দ্যাট মিনস আমি যদি এখানে এখন সিলেক্ট করি, দেখুন আমার এই রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি আরেকটা এরিয়া নেম রেঞ্জ সিলেক্ট করতে চাচ্ছি। আমি বারবার একই অপশনটা ব্যবহার করছি কারণ আপনাদেরকে দেখাতে চাচ্ছি নেম রেঞ্জ যখন আমরা ক্রিয়েট করব, কি ধরনের নাম রাখা যাবে বা কি ধরনের যাবে না। অলরেডি কিন্তু আমরা দেখেছি নেম রেঞ্জের মধ্যে স্পেস দিলে সে নামটা কিন্তু কাউন্ট হবে না। আচ্ছা, আমি আবার একটা এরিয়া সিলেক্ট করলাম, দেন আমি এবার লিখলাম AB32, ধরুন আমি এই নামটা দিতে যাচ্ছি, দেন এন্টার। দেখুন এখন কিন্তু নেম রেঞ্জটা অ্যাক্টিভ হলো। AB32 সেলফ একটা সেল রেফারেন্স। AB কলামের 32 নম্বর রোয়ে যে সেলটা আছে সেটার কিন্তু রেফারেন্স AB32। সো আমার অলরেডি কিন্তু এই শীটে বা যে কোনো শীটে এরকম একটা সেল নামই আছে। সো যেই রেফারেন্সটা অলরেডি একটা সেল দ্বারা অকুপাইড, সেই নামটা আপনি কিন্তু কোনো নেম রেঞ্জে দিতে পারবেন না। খুব সহজভাবে যদি বলি, কোন সেলের রেফারেন্সকে আপনি আলাদাভাবে কোনো একটা এরিয়ার নেম রেঞ্জ হিসেবে দিতে পারবেন না। ওকে, বাট আমি যদি এখন নামটাকে একটু চেঞ্জ করে দেই, লাইক এই রিজিয়নটা যদি এভাবে দেই, লাইক AB_32, এন্টার, এখন কিন্তু এটা নিয়ে নেবে। ঠিক আছে, সো দেখুন নতুন একটা নেম রেঞ্জ ক্রিয়েট হয়ে গেল, AB32 এই সেই নেম রেঞ্জ। সো গুড প্র্যাকটিস যেটা, আমি যখন কোনো এরিয়াতে নেম রেঞ্জ অ্যাপ্লাই করব, মাঝখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করা, অথবা আপনি কোনো একটা টেক্সট, যেমন দেখুন আমি এখানে লিখেছি রেঞ্জ 1, রেঞ্জ 2 বা AAA, AB, এগুলো কিন্তু ইটসেলফ একটা টেক্সট। সো এরকম একটা টেক্সট যেই টেক্সটটা আলটিমেটলি কোনো সেল রেফারেন্স নির্দেশ করে না, সেটাকে আপনি নেম রেঞ্জ হিসেবে রাখতে পারবেন। বাট আপনি যখন এই টেক্সটের সাথে ডিজিট মিলিয়ে দেবেন, সেটা যদি একটা আলাদা সেল রেফারেন্স হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেটা নেম রেঞ্জ হিসেবে নিবে না। এবং আপনি যদি নেম রেঞ্জের মাঝে কোনো স্পেস দেন, তাহলেও কিন্তু নেম রেঞ্জটার নাম হিসেবে এটা কাউন্ট করবে না। সো আমি এই জিনিসগুলো একটু মুছে দেই, সময় নিচ্ছে। আমরা পুরোনো নেম রেঞ্জ এরিয়াটা মুছে দিলাম, যে ডিজাইনগুলো ছিল। আমি নতুন ভাবে আরেকবার নেম রেঞ্জটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাচ্ছি। প্রথমে যে এরিয়াতে আমি নেম রেঞ্জ অ্যাপ্লাই করব, এরিয়াটা আমি সিলেক্ট করলাম, বর্ডার দিয়ে দিলাম, দেন আমি নেম বক্সে ক্লিক করে যে ডেটা আছে করে
আমি এখানে নাম দিয়ে দিলাম রেঞ্জ, গুড প্র্যাকটিস যেটা আন্ডারস্কোর দিয়ে 01, দেন এন্টার। দেখুন আগের রেঞ্জগুলো আছে, নতুন একটা নেম রেঞ্জ ক্রিয়েট হলো। সো এইভাবে এক্সেলে আপনি নেম রেঞ্জ অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, বাট নেম রেঞ্জের আলাদা একটা অপশন আছে। নেম রেঞ্জ সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ বা ক্যালকুলেশন বা মডিফিকেশনের জন্য, সেটা আছে আমাদের ফর্মুলা ট্যাবে। আমি একটু ফর্মুলা ট্যাবে যাচ্ছি। ফর্মুলা ট্যাবে যাওয়ার পরে ডিফাইন নেমস, এই পুরো এরিয়াটা হচ্ছে নেম রেঞ্জ সম্পর্কিত। সো নেম রেঞ্জ সম্পর্কিত আপনি যা যা মডিফিকেশন করবেন বা এডিট করবেন সবকিছুই কিন্তু এই অপশন থেকে আপনি করতে পারবেন। প্রথমে আমরা যেটা দেখব ডিফাইন নেম। নেম রেঞ্জের জন্য আমরা ফর্মুলায় যাব, ডিফাইন নেম অপশনের আছে, সবগুলোই হচ্ছে নেম রেঞ্জ সংক্রান্ত। সো নেম ম্যানেজার হচ্ছে, নেম ম্যানেজারে ক্লিক করলে আমি অলরেডি এই ফাইলে বা এই শীটে যতগুলো নেম রেঞ্জ অ্যাক্টিভ সবগুলো লিস্ট পাবো, সেখানে মডিফিকেশনও করতে পারবো। সো অলরেডি যেহেতু আমরা কিছু নেম রেঞ্জ ক্রিয়েট করেছি, তার জন্য আমি নেম ম্যানেজারে যাব। দেখুন নেম ম্যানেজারে যাওয়ার সাথে সাথে এখানে লিস্ট শো করছে। এই লিস্টের মধ্যে এখানে যতগুলো নেম রেঞ্জ অ্যাপ্লাইড সেগুলোর নাম, ভ্যালু, রেফার টু মানে কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত, এবং সেটা কি শুধুমাত্র এই শীটে নাকি এই পুরো ওয়ার্কবুকে ফাইলে ডিটেইলসটা শো করছে। এডিট মানে আপনি যদি কোনো রেফারেন্স এডিট করতে চান, নেম রেঞ্জটা এডিট করতে চান, তখন এখানে, অথবা ডিলিট। আচ্ছা, আমি আপাতত সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, দেন ক্লোজ। এখন আমার এখানে কোনো নেম রেঞ্জ আর অ্যাক্টিভ নেই। আমি এখানে সো যে নেম রেঞ্জগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা মুছে ফেললাম। আচ্ছা, এখন অন্য আরো কিভাবে আমরা নেম রেঞ্জ অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, খুবই সহজে আমরা যেটা শর্টকাট দেখেছিলাম যে একটা এরিয়া সিলেক্ট করে নেম বক্সের নামটা লিখলেই নেম রেঞ্জ হয়ে যাবে, সেটাই শর্টকাট। বাট ডিফাইন নেমে আপনি এখানেও নেম রেঞ্জ ক্রিয়েট করার আলাদা অপশন পাবেন, সেটা হলো ডিফাইন নেম। ডিফাইন নেমে আপনি ক্লিক করেন, ডিফাইন নেমের উপর আমি ক্লিক করলাম, সাথে সাথে দেখুন নেম বক্স চলে আসলো। হ্যাঁ, দেন হচ্ছে আপনি নামটা কি দিতে চাচ্ছেন। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি আবারও একটা এরিয়া সিলেক্ট করে নিই। আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, এখানে কালার এবং বর্ডার দিয়ে রাখলাম। ওকে, নাও আমি ফর্মুলা বারে গেলাম, দেন আমি ডিফাইন নেম, এই অ্যারোতে ক্লিক করে আপনি ডিফাইন নেমে ক্লিক করতে পারেন, সরাসরি ডিফাইন নেমে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখন প্রথম অপশন এসেছে নেম। আমার উদ্দেশ্য হলো এই যে ব্লু কালারের এরিয়াটাকে এখন আমি নেম রেঞ্জ করব। সো নেমে আপনি কি রাখতে চান সে নামটা লিখেন, রেঞ্জ আন্ডারস্কোর 01 রাখলাম। আচ্ছা, দেন এটার স্কোপ ওয়ার্কবুক নাকি যে কোনো একটা স্পেসিফিক শীটে। এই ফাইলে বা এই ওয়ার্কবুকে দেখুন দুটো ট্যাব আছে বা দুটো শীট আছে, একটা হচ্ছে example1, একটা example2। এখন আপনি যে নেম রেঞ্জটা ক্রিয়েট করতে চাচ্ছেন, যে example1 শীটে L2 থেকে L11 পর্যন্ত এরিয়াতে আপনি যে নেম রেঞ্জটা সিলেক্ট করতে চান, সেটার স্কোপটা আপনি মানে সেটা কার্যকারিতাটা আপনি কোথায় রাখতে চান, শুধু কি এই শীটের মধ্যে নাকি পুরো ফাইল জুড়েই এটা যেন অ্যাক্টিভ থাকবে, এটা আপনি ডিফাইন করতে পারবেন। হ্যাঁ, এমনও হতে পারে যে পরের শীটে কোনো ক্যালকুলেশন করার সময় আপনার এই নেম রেঞ্জটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্কবুক সিলেক্ট করে দিবেন। ওয়ার্কবুক সিলেক্ট করা মানে আপনি এই ফাইলে যখনই কাজ করবেন, এই ফাইলে পুরো ফাইল জুড়েই আপনি এই নেম রেঞ্জটা ইউজ করতে পারবেন। আর যদি আমি এখানে লিমিটেড করে দিতাম example1 বা example2, দ্যাট মিন্স example1 এর শীটের নাম, তখন শুধুমাত্র সেই শীটে এটা অ্যাক্টিভ থাকতো। তো আমি এটা পুরো ওয়ার্কবুক দিয়ে দিলাম। কমেন্ট, কমেন্টটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে বা আপনার ফাইলটা যদি পরবর্তীতে কেউ ইউজ করে তার জন্য কমেন্ট হিসাবে। এই কমেন্টটা শুধুমাত্র এখানেই শো করবে, অন্য কোথাও শো করবে না। সো আপনি পরবর্তীতে এডিটে গিয়ে দেখে নিতে পারবেন যে আসলে এখানে কোনো কমেন্ট ছিল কিনা। সো আমরা এখানে কমেন্টে ব্ল্যাঙ্ক রাখতে পারি, বা জাস্ট আমি একটু n/a নট অ্যাপ্লিকেবল লিখে দেই, যেন পরে আমরা দেখতে পারি। আচ্ছা, রেফার্স টু মানে এরিয়াটা কি হবে, যেই এরিয়াটাকে আপনি এই নেম রেঞ্জ দিতে চাচ্ছেন। আমি এই পুরোনো
ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। দেন আমি যে এরিয়াটাকে নেম রেঞ্জ দিতে চাই আমি মাউস দিয়ে সেই এরিয়াটা সিলেক্ট করে দিলাম। দেন ওকে, এটা কিন্তু এখন একটা এই এরিয়াটা একটা নেম রেঞ্জে চলে এসেছে। আমি যদি নেম বক্সে ক্লিক করি দেখুন রেঞ্জ 1, রেঞ্জ 1 ক্লিক করলেই সরাসরি এখানে আমরা চলে আসতে পারলাম। আচ্ছা, এগেইন আমরা যে এখানে একটা ডিফাইন করলাম এই এরিয়াটাকে, এটাকে আমরা মডিফাই করব এখন নেম ম্যানেজারে গিয়ে। সো আমরা নেম ম্যানেজারে ক্লিক করি, দেখুন অপশনটা চলে এসেছে রেঞ্জ 1 এবং এটার ভ্যালু এখানে রেফার টু কোন এরিয়া জুড়ে আছে সেটা শো করছে, স্কোপ পুরো ওয়ার্কবুক জুড়ে, কমেন্ট নট অ্যাপ্লিকেবল, আমি যদি এখানে কোনো কমেন্ট লিখে রাখতাম শো করতো। আচ্ছা, এখন আমি যদি এটা ডিলিট যদি করতে চাই, সিলেক্ট আছে অলরেডি, ডিলিটে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এটা এডিট করতে চাই, সো আমি প্রেস করলাম, কি এডিট করব এটাকে, নেম রেঞ্জ 0 1 না দিয়ে আমি নেম রেঞ্জ শুধু 1 দিতে চাই, রেঞ্জ 1, আর এটাকে একটু এরিয়াটা বাড়াতে চাই। হ্যাঁ, সো আমি পুরনো এরিয়াটা মুছে দিয়ে আমি একটু বড় এরিয়া জুড়ে দিলাম। দেন ওকে, দেন ক্লোজ। আচ্ছা, কাজটা হলো কিনা একটু দেখি আমরা। এই বাটনে ক্লিক করি, রেঞ্জ 1, দেখুন আমার রেঞ্জটা কিন্তু এডিট হয়ে গেছে। ঠিক আছে, এগেইন আমি নেম ম্যানেজারে যাই, যদি আমি আবার নিউ এ ক্লিক করি তার মানে আমি আরেকটা নতুন এরিয়াকে নেম রেঞ্জ করতে পারবো এভাবে। আবার সরাসরি আমি ডিফাইন নেম থেকেও নতুন নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, সো আমরা ধারণা যে ডিফাইন নেম এন্ড নেম ম্যানেজার অপশনটা আমরা বুঝতে পেরেছি। আমি নেম ম্যানেজারে এই রেঞ্জটা ডিলিট করে দিব। সো নেম ম্যানেজারে গেলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো এখন আমরা নেম ম্যানেজারে নিউ, এডিট, ডিলিট তিনটা অপশনই বুঝতে পেরেছি। ফিল্টারটা আমরা একটু পরে দেখব। দেন আমি এটা ক্লোজ করে দিলাম এবং ডিফাইন নেম অপশন থেকে শুধুমাত্র নেম ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখন আমাদের আরেকটা খুব জরুরি অপশন, ইভেন সব থেকে জরুরি অপশন যেটা, এটা মুছে দিচ্ছি, ক্রিয়েট ফ্রম সিলেকশন। আচ্ছা, আমি এই ওয়ার্কশিটটা এখন দেখি। আমি এখন একটা ক্যালকুলেশন করব। এ কলামে সিরিয়াল নাম্বার দেওয়া, এমপ্লয়ি নেম দেওয়া, বেসিক স্যালারি দেওয়া। ঠিক আছে, আচ্ছা আমি যেটা করতে চাচ্ছি যে এই পুরো এরিয়াটাতে আমি নেম রেঞ্জ অ্যাপ্লাই করতে চাই। যেমন ধরুন আমি চাই এই যে বি কলামের এই এরিয়াটা, বি কলামের এই পুরো এরিয়াটার একটা নেম রেঞ্জ হয়ে যাবে, সেটার নাম হবে এমপ্লয়ি নেম। আচ্ছা, দেন এই যে এই এরিয়াটা, অ্যাকচুয়ালি হেডিংটা হবে আলটিমেটলি নেম রেঞ্জ। এই যে এরিয়াটা যেখানে বেসিক স্যালারি অ্যামাউন্ট, এই পুরো এরিয়ার নাম হবে হচ্ছে বেসিক স্যালারি। দেন হাউস রেন্ট এই জায়গাটায় বসবে, এটার পুরো নাম হবে হচ্ছে হাউস রেন্ট। দ্যাট মিনস আমি প্রত্যেকটা কলামের হেডিংকে সেই কলামের নেম রেঞ্জ হিসেবে অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, আবারও বলছি, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কতটা সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো একটু পরে আমরা বুঝতে পারবো। সো আমরা চাচ্ছি প্রত্যেকটা কলামের হেডিংকে সেই কলামের আন্ডারে, হেডিং এর আন্ডারে যে এরিয়াটা আছে তার নেম রেঞ্জ হিসেবে দেখাতে। এটা করার জন্য আমি প্রথমে পুরো এরিয়াটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, পুরো এরিয়াটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি চলে যাব, আমরা কিন্তু ফর্মুলা ট্যাবে আছি, ডিফাইন নেম অপশনে আছি, ক্রিয়েট ফ্রম সিলেকশন, মানে আমি একটা একটা করে ম্যানুয়ালি নেম রেঞ্জ দিব না, আমি একটা এরিয়া সিলেক্ট করেছি, এই এরিয়া থেকে আমি আলটিমেটলি হেডলাইন এদের নেম রেঞ্জটা ক্রিয়েট করব। সো আমি সিলেক্ট করলাম ক্রিয়েট ফ্রম সিলেকশন। আচ্ছা, তো অপশন চলে আসলো। আমি নেম রেঞ্জ ক্রিয়েট করতে চাচ্ছি সিলেকশন থেকে, মানে আমি অলরেডি যে এরিয়াটা সিলেক্ট করেছি এই এরিয়া থেকেই আমি নেম রেঞ্জটা অ্যাক্টিভ করতে চাচ্ছি। তো এখানে অপশন এসেছে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালু ইন দা টপ রো, তার মানে বাটনটা তুলে দিই, এখানে চারটা অপশন আছে। হ্যাঁ, এই উইন্ডোটা হচ্ছে ক্রিয়েট নেমস ফ্রম সিলেকশন, সিলেক্টেড এরিয়া থেকে অটোমেটিক এরিয়া অনুযায়ী নেম রেঞ্জ এখন সিলেক্ট হবে। কিভাবে? অপশন 1 হচ্ছে টপ রো, এটা যদি আমি সিলেক্ট করি দেন টপ রো এই এরিয়ার মধ্যে, সিলেকশন এরিয়ার মধ্যে সবার উপরের রোর যে হেডিং সেই অনুপাতে এদের নেম রেঞ্জটা অ্যাক্টিভ হবে। লেফট কলাম সিলেক্ট করলে প্রত্যেকটা
নেম রেঞ্জটা হতো তার লেফট কলাম অনুসারে। আচ্ছা, আমরা আপাতত টপ রোটাই বুঝি। হ্যাঁ, সো টপ রো সিলেক্ট, দেন ওকে, কাজ শেষ। বাট কি কাজ হলো সেটা আবার আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা একটু নেম বক্সে আসি। দেখেন, প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা নেম রেঞ্জ ক্রিয়েট হয়েছে। আমি বেসিক স্যালারি সিলেক্ট করলাম, দেখেন হেডলাইনটা হয়ে গেছে এখন নেম রেঞ্জ, এবং হেডলাইনের আন্ডারে যে এরিয়াটা সেটা এখন সেই নেম রেঞ্জ শো করছে। আমি কিন্তু ম্যানুয়ালি কিছুই করিনি, যে কোনো একটা নেম রেঞ্জ সিলেক্ট করছি, তার আন্ডারের এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা কি হলো, বাট আমি এটা আরেকবার আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি নেম রেঞ্জ অপশনে গেলাম, যতগুলো অপশন ক্রিয়েট হয়েছে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, আবার আমি দেখাবো। হ্যাঁ, প্রথমত আমি চাচ্ছি কি, লাইক এই যে এরিয়াটা C11, এই এরিয়ার হেডিং হচ্ছে বেসিক স্যালারি। আমি চাচ্ছি এই এরিয়াটাকে বেসিক স্যালারি নামে নেম রেঞ্জ দিতে। এরকম প্রত্যেকটা হেডলাইনের আন্ডারে যে জায়গাটা আছে, আমি চাই হেডলাইনের নাম অনুসারে সেই রেঞ্জের নাম হয়ে যায় অটোমেটিক। আমি ম্যানুয়ালি একটা একটা করে এরিয়া বা কলাম করতে চাই না। তো আমি পুরো এরিয়াটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ডিফাইন নেম অপশন থেকে যাব ক্রিয়েট ফ্রম সিলেকশন। আচ্ছা, তার মানে আমি নেম রেঞ্জটা ক্রিয়েট করব আমার সিলেকশন করা এরিয়া থেকে। নাও যে উইন্ডোটা আসলো, আমাকে বলছে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালু, মানে নাম ক্রিয়েট করব ভ্যালু দ্বারা, এই সিলেক্টেড এরিয়ার মধ্যে ভ্যালু দ্বারা। কোন ভ্যালুটা দ্বারা? যে ভ্যালুটা টপ রোতে আছে, মানে হেডলাইন। সো ওকে, অলরেডি কিভাবে বুঝবো? দুটো উপায় আছে। এক হলো নেম বক্সে ক্লিক করলে আপনি এই শীটে অ্যাক্টিভ সবগুলো নেম রেঞ্জ দেখতে পারবেন, এবং সেটা সিলেক্ট করলেই সেই নেম রেঞ্জ এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি নেম ম্যানেজারে ক্লিক করেন, যতগুলো নেম রেঞ্জ ক্রিয়েট হয়েছে সবগুলো আপনি দেখতে পাবেন। তো এখন একসাথে সবগুলো আছে এখানে। আপনি যদি কোনোটা এডিট করতে চান, এখানে এডিটে প্রেস করে করতে পারবেন। যদি নতুন একটা নেম রেঞ্জ জানতে চান, নিউ এ ক্লিক করে নতুন নেম রেঞ্জ জানতে পারবেন। কোনোটা ডিলিট করতে চাইলে সেটা সিলেক্ট করে ডিলিট বাটন। আচ্ছা, একটু ফিল্টারটা দেখে আসি। ফিল্টারে ক্লিক করি, নেম স্কোপ টু ওয়ার্কশিট, এখানে আমি ক্লিক করলাম। তার মানে শুধুমাত্র এই ওয়ার্কশিটে অ্যাক্টিভ যেগুলো থাকবে নেম রেঞ্জ, কোনোটাই শুধুমাত্র এই ওয়ার্কশিটের জন্য অ্যাক্টিভ নাই। সো এজন্য কোনোটাই আসে নাই। আচ্ছা, আবার আমি নেমস স্কোপ টু পুরো ওয়ার্কবুকে অ্যাক্টিভ, এই নেম রেঞ্জগুলো এখানে শো করবে। এখানে আসলে সবগুলাই পুরো ওয়ার্কবুকে অ্যাক্টিভ ছিল। দেন আরো কিছু অপশন আছে, তো আমাদের মেইনলি এটাই প্রয়োজন। সো আমরা পুরো নেম রেঞ্জ অপশনটা বুঝে গেছি, ঠিক আছে। এখন আমরা নেম রেঞ্জ অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করব। এই বাকি ফিল্ড ডি থেকে জেড আমরা এখন ফিল আপ করব। আচ্ছা, প্রথমে ধরুন হাউস রেন্ট। এখানে আমরা জাস্ট ড্রাফট ক্যালকুলেশন করব, আর কিছু না। ধরুন হাউস রেন্ট হচ্ছে বেসিক স্যালারির 50%। ওকে, তাহলে আমাদের নর্মাল ক্যালকুলেশনটা কিরকম হতো? ইকুয়াল টু বেসিক স্যালারি, মানে আমি যেহেতু D2 সেলে লিখছি, সো আমাকে ইকুয়াল টু দিয়ে এই যে C2 বেসিক স্যালারিটা সিলেক্ট করব, ইনটু 50%, এন্টার। নরমালি আমরা এইভাবে ক্যালকুলেশন করি। এখন একটু নেম রেঞ্জ ইউজ করে ক্যালকুলেশন করি। হ্যাঁ, আচ্ছা চলুন শুরু করি। ইকুয়াল টু, আমি আসলে কি চাচ্ছি? হাউস রেন্ট মানে কি? বেসিক স্যালারির 50%, তাই না? সো ইকুয়াল টু লিখি বেসিক, BA, দেখুন বেসিক স্যালারি একটা অপশন এখানে শো করছে। নরমালি ইকুয়াল টু দিয়ে আমি যখন কোনো কিছু লিখি, সূত্র কমান্ড যখন দেই, সেখানে কিন্তু অ্যাভেলেবল সূত্রগুলো আপনাকে সাজেশনে চলে আসে। বাট নেম রেঞ্জ এতটাই পাওয়ারফুল একটা ফিচার্স, আপনি যখন সূত্র লেখা শুরু করবেন, ওই নাম দিয়ে, যেমন আমি লিখেছি BA, তো এই ওয়ার্কবুকে যতগুলো নেম রেঞ্জ আছে যেটা শুরু হবে BA দিয়ে, সূত্রের সাথে সেই নেম রেঞ্জ গুলো আপনাকে শো করবে। আমি আরো একবার বলছি, নরমালি আমরা কি করি? আমরা ইকুয়াল টু দিয়ে সূত্র লিখি, লাইক SUM, সাম, এরকম সূত্রের কমান্ডটা দেই।
আমি এসইউএম সাম লিখলাম, এসইউএম দিয়ে আরো যা যা সূত্র আছে আপনাকে এই সাজেশনে শো করছে। আচ্ছা, নেম রেঞ্জের সব থেকে বড় সুবিধা হলো আপনি যখন কোনো ওয়ার্কশিট বা ওয়ার্কবুকে নেম রেঞ্জ অ্যাক্টিভ করে ফেলবেন, ওকে, আপনি যখন সূত্র লিখতে যাবেন, সূত্রের যে কমান্ডটা সে বানানের সাথে ম্যাচ করে যে নেম রেঞ্জ গুলো থাকবে সেগুলো শো করবে। সো আমি লিখছি বেসিক স্যালারি এবং সেগুলো বিহেভ করবে সূত্রের মতো। সো বিএ লিখলাম, দেখুন এখানে বেসিক স্যালারি অপশন চলে এসেছে। উপরের গুলো বেস, দেন বাদ টেক্সট, এগুলো কিন্তু সূত্র, যার জন্য এফ এক্স শো করছে ফাংশন, আর এটা নেম রেঞ্জ, সো একটা রেঞ্জ শো করছে, সো একটা রেঞ্জ কিন্তু আইকনে শো করছে। তো আমি লিখলাম, আমি এখন এই বেসিক স্যালারি এখানে আইদার ডাবল ক্লিক করতে পারি অথবা আমি যদি ট্যাব প্রেস করি তাও কিন্তু হবে। সো সিলেক্ট করে ট্যাব, দুটোই কিন্তু করা যায়। ওকে, তো চলে আসলো বেসিক স্যালারি। দেন বেসিক স্যালারিকে আমি গুণ করতে চাচ্ছিলাম 50% দিয়ে, সো ইনটু 50%, এন্টার। আমার ক্যালকুলেশন হয়ে গেল। এবং সূত্রে কি শো করছে দেখেন, নরমালি শো করার কথা কি ছিল, এখানে C2 ইন্টু 50%, C3 ইন্টু 50%, এভাবে, তাই না? বাট এখন দেখুন সবগুলো সেলে একই ফাংশন দেখাচ্ছে, বেসিক স্যালারি ইন্টু 50%। আপনার সেল রেফারেন্সটা এখানে শো করছে না, আপনার সরাসরি নেম রেঞ্জটা শো করছে। এতে দুইটা সুবিধা, ক্যালকুলেশন করার জন্য আমাকে বারবার মাউস দিয়ে এরিয়া সিলেক্ট করতে হলো না, এবং সাথে সাথে আমি যে কোনো সেলে সিলেক্ট করলে অ্যাকিউরেট ক্যালকুলেশনটা বুঝতে পারছি। হাউস রেন্ট জিনিসটা কি, বেসিক স্যালারির অর্ধেক হচ্ছে হাউস রেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি এবার পাশের কলামে চলে যাই, মেডিকেল অ্যালাউন্স হিসাব করব। ধরুন অ্যালাউন্স হচ্ছে বেসিক স্যালারি 25%, সো সূত্র লিখবো ইকুয়াল টু বিএ, এই যে বেসিক স্যালারি অপশন চলে এসেছে, সিলেক্ট করে নিলাম, ইনটু 25%, এন্টার। এখন আমার ক্যালকুলেশন কিন্তু ডান, আমি নেম রেঞ্জ ইউজ করে ক্যালকুলেশন করছি। আচ্ছা, দেন হচ্ছে ট্রান্সপোর্ট, ধরুন ট্রান্সপোর্ট হচ্ছে বেসিক স্যালারির 10%, সো ইকুয়াল টু, আবার লিখবো বিএ, এই যে নেম রেঞ্জ চলে এসেছে, বেসিক স্যালারি সিলেক্ট করলাম, ইনটু 10%। আমি জাস্ট কিভাবে ক্যালকুলেশন করা সম্ভব নেম রেঞ্জ ইউজ করে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো দেন ফিল হ্যান্ডেল ইউজ করে আমি বাকিগুলো ফিল আপ করে দিলাম। এখন হচ্ছে আমি চাই টোটাল স্কোর, সো টোটাল স্যালারি। ইনফ্যাক্ট তো টোটাল স্যালারিটা ইউজুয়ালি আমরা কি করতে পারি, যদি নরমালি আমরা টু বেসিক স্যালারি যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল, কনসেপ্ট কিন্তু এটাই, বাট আমরা হয়তো এভাবে লিখতাম ইকুয়াল টু সাম, দেন এই পুরো এরিয়াটা সিলেক্ট করে দিতাম। আচ্ছা, এখন আমরা নেম রেঞ্জ ইউজ করে চলেন ক্যালকুলেশনটা করি। আমি আপনাদেরকে কখনোই বলছি না যে প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা নেম রেঞ্জ ইউজ করে করবেন, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আমরা নেম রেঞ্জ ইউজ করি সেটা আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করব। তো টোটাল স্যালারি ইকুয়াল টু বেসিক স্যালারি, সো আমি লিখছি বিএএস, এই যে বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট, দেখুন চলে আসছে, হাউস রেন্ট একটা নেম রেঞ্জ, সো হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স, এমইডি চলে এসেছে, মেডিকেল অ্যালাউন্স নেম রেঞ্জটা চলে এসেছে, সিলেক্ট করলাম, যোগ ট্রান্সপোর্ট টিআর, এই যে চলে এসেছে ট্রান্সপোর্ট। হ্যাঁ, তাহলে দেখুন আমার এখন সূত্রে সেলের পরিবর্তে নেম রেঞ্জ শো করছে। টোটাল স্যালারি কি, বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট যোগ হবে, তার সাথে মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, তার সাথে ট্রান্সপোর্ট যোগ হবে। সো রিপোর্টটা বুঝতেও কিন্তু আমার জন্য সুবিধা। আচ্ছা, ট্যাক্স অ্যামাউন্ট ধরুন টোটাল স্যালারির 10%, হ্যাঁ, সো ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে ইকুয়াল টু টোটাল স্যালারি, টিও চলে এসেছে, টোটাল স্যালারি নেম রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, ইনটু 10%, সো আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা চলে আসলো। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড, মনে করুন প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 5%, আমি ডামি ডেটা দিয়ে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। সো প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে ইকুয়াল টু বেসিক স্যালারির 5%, সো বিএ চলে এসেছে, বেসিক স্যালারি নেম রেঞ্জ সিলেক্ট করে নিলাম, যেভাবে আমরা সূত্র দিয়ে কাজ করি এক্স্যাক্টলি। হ্যাঁ, সো বেসিক স্যালারি
5%, এন্টার। আমাদের প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্টটা চলে এসেছে। ডিসবার্সেবল স্যালারি মানে ধরে নিন ওনার টোটাল স্যালারি থেকে ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ডটা বাদ হয়ে উনি পাবেন বাকি টাকাটা। সো এটাকে আমরা নেম রেঞ্জ ইউজ করে লিখি ইকুয়াল টু টোটালটা সিলেক্ট করলাম বিয়োগ ট্যাক্স অ্যামাউন্ট, TA চলে এসেছে, ট্যাক্স অ্যামাউন্ট সিলেক্ট করলাম বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, সো PR, এই যে প্রভিডেন্ট ফান্ড অপশনটাও চলে এসেছে, দেন এন্টার। সো দেখুন আমরা পুরো ক্যালকুলেশনটাই ওয়ার্কশিটে করলাম শুধুমাত্র নেম রেঞ্জ ইউজ করে। নেম রেঞ্জ ইউজ করার একটা সুবিধা হলো বারবার আপনাকে মাউস ধরে এরিয়া সিলেক্ট করতে হচ্ছে না, আপনি শুধুমাত্র কিবোর্ডেই সূত্রটা সুন্দরভাবে লিখতে পারবেন, আপনাকে আর এরিয়া সিলেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং রিপোর্টটা যে দেখবে সে কিন্তু প্রপারলি বুঝতে পারবে যে গুলো কিভাবে এসছে। যদি সেল রেফারেন্স থাকতো আমাকে ওই সেলে গিয়ে দেখতে হতো যে আসলে এই সেলটা কি ইন্ডিকেট করছে কোন কলামের আন্ডারে, বাট আমি যে কোনো একটা সেলে নিলেই আমি সূত্র দেখেই বুঝতে পারছি যে কনসেপ্টটা কি। সো এইটা হচ্ছে বেসিক্যালি কিভাবে নেম রেঞ্জ অ্যাপ্লাই করতে হয়। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি নেম রেঞ্জ অ্যাপ্লিকেশন। আমি পরবর্তী শীটে চলে আসি। এখানে খেয়াল করুন এ কলামে মান্থের নাম, 12 মাসের নাম, BCD এবং E এই চারটা কলামে বিভিন্ন কোয়ান্টিটি বসানো। আচ্ছা, আমি ধরুন টোটাল অ্যামাউন্টটা বের করতে চাই নেম রেঞ্জের মাধ্যমে। আমি কিন্তু এখন আপনাদেরকে শুধুমাত্র কিভাবে নেম রেঞ্জ বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় সেটা দেখাচ্ছি। এমন না যে সব ডেটাবেসে আপনাকে নেম রেঞ্জ অ্যাপ্লাই করে করতে হবে। বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে বড় বড় ডেটাবেসে আমরা নেম রেঞ্জ ইউজ করি যেন খুব সহজে আমি মাথায় রেখেই ক্যালকুলেশন গুলো করতে পারি। আচ্ছা, তো আমি এখানেও আমি চাচ্ছি যে নেম রেঞ্জের মাধ্যমে করতে, লাইক জানুয়ারি মাসের আইটেম গুলো হচ্ছে এগুলো, সো এই এরিয়াটাকে আমি জানুয়ারি এই নেম রেঞ্জে নিয়ে আসতে চাই। ওকে, আগেরবার কি করেছিলাম হেডার, কলাম হেডার বরাবর আমি নেম রেঞ্জ নিয়েছিলাম, এবার একটু ভিন্ন ভাবে করব। সো আমি এই এরিয়াটা সিলেক্ট করে নিলাম, টোটাল কলামটা বাকি রাখলাম, এই এরিয়াটা সিলেক্ট করলাম, দেন চলে যাব ফর্মুলাতেই আছি ডিফাইন নেমে ক্রিয়েট ফ্রম সিলেকশন। আচ্ছা, বাই ডিফল্ট যেহেতু এই ডেটাবেসে কলাম হেডার রো হেডার সবই আছে, ও দুটোই সিলেক্ট করে নিয়েছে, টপ রো লেফট কলাম, আমি দুটোই উঠিয়ে দিলাম। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একদম লেফট কলামে যে হেডলাইন গুলো আছে সেই অনুপাতে বাকি এরিয়ার নেম রেঞ্জ দিতে, মানে জানুয়ারি এই নেম রেঞ্জের আন্ডারে থাকবে এই এরিয়াটা। সো আমি সিলেক্ট করলাম লেফট কলাম, এবার আর টপ রো নিলাম না, লেফট কলাম, দেন ওকে, কাজটা শেষ। কি হলো যদি বুঝতে চাই আমি নেম বক্সে ক্লিক করি, সবগুলো কিন্তু একসাথে এসেছে। আচ্ছা, আমি নেম ম্যানেজারে যে আরো বেটার হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখুন এই যে জানুয়ারি, জুলাই, জুন, দেখুন এগুলো কিন্তু অলরেডি নেম রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, নেম রেঞ্জ এরিয়াটা যদি দেখতে চাই, লাইক আমি ডিসেম্বর সিলেক্ট করলাম, দেখুন ডিসেম্বরের আন্ডারে এই এরিয়াটা, দ্যাট মিনস এখন প্রতি কলাম হেডার বরাবর কিন্তু এখন নেম রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে, সরি লেফট কলাম হেডার আর কি। হ্যাঁ, এখন যদি আমি ক্যালকুলেশন করতে চাই, ধরুন আমি চাচ্ছি জানুয়ারি মাসে এই চারটে অ্যামাউন্টকে যোগ করতে, আমরা ইউজুয়ালি কি লিখতাম ইকুয়াল টু সাম, দেন এরিয়াটা সিলেক্ট করে এন্টার। আচ্ছা, এবার একটু অন্যভাবে করি, ইকুয়াল সাম, দেন জানুয়ারি, দেখুন জানুয়ারি অপশন চলে আসে। আমি কিন্তু চাচ্ছি জানুয়ারির ডেটাগুলোকে যোগ করতে, সো যে লিখতেই যে দিয়ে তিনটা মাসের নাম চলে এসেছিল, আমার দরকার জানুয়ারি, সো জানুয়ারি সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। পরেরটাই, আচ্ছা ইউজুয়ালি কিন্তু আমরা কলামে ক্যালকুলেশন কিভাবে করি, প্রথমটাই লিখে আমি আলটিমেটলি ফিল হ্যান্ডেল ইউজ করি, বাট এক্ষেত্রে কিন্তু সেভাবে কাজ হবে না, কারণ এটা আমি একটু অন্যভাবে শুধুমাত্র কিভাবে লেফট কলামের ডেটাগুলোকে হেডার হিসেবে ইউজ করে আমরা নেম রেঞ্জ করতে পারি, এটা দেখানোর জন্য এই কাজটা করা। সো আমি এইখানে এই সেলে ফেব্রুয়ারির চারটা আইটেমের যোগফল বের করতে চাচ্ছি, সো ইকুয়াল টু সাম, জাস্ট লিখবো ফেব্রুয়ারি, FE চলে এসেছে, ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, এন্টার। সো দেখুন নেম রেঞ্জের সাহায্যে কতটা সহজে আমরা ক্যালকুলেশন গুলো।
ইকুয়াল টু সাম, আচ্ছা অ্যাভারেজ বের করব, ঠিক আছে, ইকুয়াল টু অ্যাভারেজ ডিসেম্বরে। সো ডি ই চলে এসছে ডিসেম্বর, দেন ট্যাব মাউস দিয়ে সিলেক্ট করে এন্টার। সো এটা হচ্ছে অ্যাভারেজ ডিসেম্বর। সব থেকে বড় সুবিধা হলো আমি সূত্রে ক্লিক করে কনসেপ্টটা বুঝে যাব যে আসলে আমাকে কি করতে হবে, ঠিক আছে। সো আশা করি আমরা নেম রেঞ্জটা বুঝতে পেরেছি যে কিভাবে নেম রেঞ্জ অ্যাপ্লাই করব এবং নেম রেঞ্জের মাধ্যমে ক্যালকুলেশন করব। তো চলুন আমরা এবার একটা প্র্যাকটিক্যাল ডেটাবেসে নেম রেঞ্জটা অ্যাপ্লাই করে দেখি। আমাদের সামনে এখন একটা বড় ডেটাবেস আছে, দুটো শীট, স্টাফ এন্ড স্ট্যাটস। আমরা স্টাফ এই শীটে থাকি, বেশ বড় ডেটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে এখানে খুব বেশি ক্যালকুলেশন নেই, জাস্ট এই ও এবং পি কলামটা ব্ল্যাঙ্ক দেখতে আমরা ক্যালকুলেট করব। তো প্রথমেই আমি নেম রেঞ্জটা অ্যাপ্লাই করে ফেলি, ঠিক আছে, ডেটাবেসে। সো আমি কি করব, হেডলাইন সহ পুরো এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন আমি চলে যাব ফর্মুলা ট্যাবে, দেন ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করব। অপশন চলে এসেছে, জানতে চাচ্ছে যে আমি আসলে নেম রেঞ্জ হিসেবে কোন ইনফরমেশনটা ইউজ করব। আমি আসলে টপ রো, হেডলাইন টপ রোতে আছে, টপ রোর যে হেডারটা সেটাকে আমি ইউজ করব নেম রেঞ্জের নেম হিসেবে। সো টপ রোতে টিক দিয়ে ওকে, আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে চেক করব, নেম বক্সে ক্লিক করব, হ্যাঁ চলে এসেছে। নেম ম্যানেজারে ক্লিক করলেও সবগুলো দেখতে পাবো, যেগুলো নিয়ে আমি যদি এডিট করা লাগে করতে পারবো, ডিলিট করা পারবো। আচ্ছা, এর বাইরে দেখুন এখানে ও এবং পি, এখানেও একটা ইনফরমেশন আছে, আমি এটাকেও নেম রেঞ্জে নিতে চাই, ঠিক আছে। সো আমি আবারও এই এরিয়াটুকু সিলেক্ট করে ফেললাম, শুধুমাত্র O1 থেকে P1, দেন ক্রিয়েট ফ্রম সিলেকশন। আমি বাম পাশে যে কন্ট্রিবিউশন লেখা আছে, যে হেডারটা, এই পয়েন্টটাকে নেম রেঞ্জ হিসেবে রাখতে চাই। সো আমি এখানে লেফট কলাম সিলেক্ট করলাম, ওকে। সো এখন পি যদি সিলেক্ট করি, দেখেন পি এর নেম রেঞ্জ হচ্ছে যে কন্ট্রিবিউশন। সো আমি সবগুলো ডেটাকে কিন্তু নেম রেঞ্জের মধ্যে নিয়ে এসেছি। এখন চলুন আমরা দ্রুত কিছু ক্যালকুলেশন করি। আচ্ছা, আমার এখানে পেনশনের কলামটা খালি। সো পেনশনের কনসেপ্টটা মনে করুন এই যে অ্যানুয়াল স্যালারি দেওয়া, অ্যানুয়াল স্যালারি এবং কন্ট্রিবিউশন, এটা গুণ হবে, ঠিক আছে। অ্যানুয়াল স্যালারি প্রত্যেক এমপ্লয়ি ওয়াইজ দেওয়া, টোটাল কন্ট্রিবিউশন পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমি সূত্রটা নরমালি কিভাবে লেখা যায়, ইকুয়াল টু এই অ্যামাউন্ট ইনটু এই অ্যামাউন্ট। ফিক্সড একটা সেল অ্যামাউন্ট দিয়ে বারবার কাজ করব, তার জন্য কিন্তু আমাকে F4 ইউজ করতে হবে নরমালি। বাট এখন যেহেতু আমরা নেম রেঞ্জ ইউজ করেছি, এক্ষেত্রে কিন্তু আর সেটা প্রয়োজন হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে এই সেলটাকে আমি একটা নেম রেঞ্জ হিসেবে নিয়ে নিচ্ছি, প্রত্যেকবার এই কন্ট্রিবিউশন যে রেঞ্জটা সেটা দিয়েই গুণটা হবে। তো আমি সূত্রটা আরেকবার লিখি, ইকুয়াল টু চিহ্ন, দেন অ্যানুয়াল স্যালারিকে গুণ করব। সো AN, দেখুন চলে এসেছে অ্যানুয়াল স্যালারি, কারণ এটা নেম রেঞ্জের অংশ। সিলেক্ট করলাম, ইনটু কন্ট্রিবিউশন 9%, এটা একটা নেম রেঞ্জের আন্ডার, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। সো CON কন্ট্রিবিউশন, অপশনটা সিলেক্ট করে এন্টার। তাহলে দেখুন যার যার পেনশন অ্যামাউন্টটা চলে এসেছে। আমি ডাবল ক্লিক করলাম, ফিল হ্যান্ডেল ইউজ করলাম, আলটিমেটলি কিন্তু আমি পেনশন পুরো কলামটা পেয়ে গেলাম। তাহলে এই স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে আমার কিন্তু আর অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করতে হলো না। নরমালি কিন্তু আমাকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করতে হতো, হ্যাঁ, বাট এখন আমি এটাকে একটা রেঞ্জ হিসেবে ডিফাইন করে নিলাম, যার জন্য কিন্তু এখন প্রত্যেকবার দেখেন গুণটা হচ্ছে কি অ্যানুয়াল স্যালারির সাথে কন্ট্রিবিউশন। সো নেম রেঞ্জ নিজেদের মধ্যে ক্যালকুলেশনটা করে নিচ্ছে, যার জন্য আমার কন্ট্রিবিউশন মানে P1 সেলের জন্য আর সেল রেফারেন্স ইউজ করতে হলো না। আচ্ছা, এবার প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ হচ্ছে অ্যানুয়াল স্যালারি আর পেনশনের যোগফল। সো সূত্রটা লিখি, ইকুয়াল টু অ্যানুয়াল স্যালারি চলে এসেছে যোগ পেনশন, PE চলে এসেছে পেনশন অপশন।
করলাম, এন্টার। তো দেখুন কমপ্লিট প্যাকেজ, আমার মাউস ক্লিক করতে হচ্ছে না কিন্তু, হ্যাঁ, আমার মাউস দিয়ে কিন্তু বিভিন্ন রেঞ্জ বা বিভিন্ন সেল রেফারেন্স সিলেক্ট করে দিতে হচ্ছে না। আমি শুধুমাত্র নেম রেঞ্জ যেহেতু ক্রিয়েট করে নিয়েছি, কলামের হেডিং লিখে ক্যালকুলেশন করতে পারছি। এটা একটা চমৎকার অপশন, আমি সামনে আরো ভালো বুঝতে পারবো আমরা। আচ্ছা, টোটাল প্যাকেজ বের করতে চাই। টোটাল প্যাকেজ মানে যে পি কলামে যে টোটাল প্যাকেজ আছে এগুলো সামেশন। নরমালি সূত্র লিখলে আমাদেরকে কি করতে হবে, ইকুয়াল টু সাম, দেন এই পুরো এরিয়াটা আমরা সিলেক্ট করব, এন্টার দিব। এটা হচ্ছে আমাদের নরমাল, আমরা এতদিন যেভাবে জানি যে আমি যদি টোটাল প্যাকেজ বের করি সবগুলো যোগ করতে হবে, সাম সূত্র। আচ্ছা, এবার একটু অন্যভাবে করি, ইকুয়াল টু সাম, কি সাম করতে যাচ্ছি, প্যাকেজ, এই নেম রেঞ্জের সব ডেটাকে। সো পিএসি চলে এসেছে, প্যাকেজ সিলেক্ট করলাম, এন্টার। দেখুন আমি টোটাল প্যাকেজ পেয়ে গেলাম। আচ্ছা, এভারেজ স্যালারি, এই যে অ্যানুয়াল স্যালারি, এটার এভারেজ আমি চাচ্ছি, হ্যাঁ। সো এখানে সূত্র লিখবো, ইকুয়াল টু এভি, এভারেজ চলে এসেছে। কিসের এভারেজ চাই, অ্যানুয়াল স্যালারি, এএন, অ্যানুয়াল স্যালারি অপশনটা সিলেক্ট করে এন্টার। দেখুন নেম রেঞ্জের মাধ্যমে কত সহজে আমরা এই ক্যালকুলেশন গুলো করতে পারছি। আচ্ছা, আপনাদের জন্য শেষ চমক, নেম রেঞ্জের আসল ব্যবহারটা আমরা এখন দেখবো, হ্যাঁ, যে সব থেকে ইফেক্টিভ ওয়েতে নেম রেঞ্জ কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমার ডেটাবেসটা থাকলো এই শীটে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট শীট, স্ট্যাটস। ওকে, আচ্ছা, স্ট্যাটস শীটে আমরা আবার কিছু ক্যালকুলেশন করব, একটু খেয়াল করব। এখানে প্রথমে চাচ্ছি আমরা টোটাল প্যাকেজ, মূল ডেটাবেস আছে এই শীটে, আর আমি অন্য একটা শীটে ক্যালকুলেশন করব। তো নরমালি যদি আমি সূত্র লিখি, কি করতে হবে, ইকুয়াল টু সাম, দেন এরিয়াটা সিলেক্ট করার জন্য আমাকে অন্য শীটে ক্লিক করতে হবে, দেন সেই শীটে গিয়ে আমি স্ক্রল করে প্যাকেজ ইনফরমেশন যে কলামে আছে সেখানে যাব, তারপরে কিন্তু আমি সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের প্রসেস। সো আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না, হ্যাঁ, আমরা শুধুমাত্র যে শীটে কাজ করব সেই শীটে থেকেই নেম রেঞ্জ ইউজ করে এখন এই ক্যালকুলেশনটা করব। সো টোটাল প্যাকেজ মানে প্যাকেজ কলামে যে ডেটাগুলো আছে প্যাকেজ নেম রেঞ্জের আন্ডারে তাদের সামেশন। তো চলুন সূত্রটা লিখি, ইকুয়াল টু সাম পিএ, দেখুন প্যাকেজ নেম রেঞ্জটা চলে আসলো, কারণ এই নেম রেঞ্জটা আমরা পুরো ওয়ার্কবুক জুড়ে যেন অ্যাক্টিভ থাকে সিলেক্ট করেছিলাম, যার জন্য আমরা অন্য শীটে একবারও প্যাকেজটা সিলেক্ট করলাম, এন্টার। আমি সামেশনটা পেয়ে গেলাম। এভারেজ স্যালারি বের করব, ইকুয়াল টু এভারেজ স্যালারি, এটা নেম রেঞ্জ বা কলাম হেডিং ছিল অ্যানুয়াল স্যালারি, সো এএন, দেখুন চলে এসেছে অ্যানুয়াল স্যালারি, সিলেক্ট করলাম, এন্টার। আমি একবারও কিন্তু অন্য শীটে গেলাম না, শুধুমাত্র নেম রেঞ্জ ইউজ করে এই শীট থেকে আমি সামারি পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটু দেখুন আরেকটু কমপ্লেক্স ক্যালকুলেশন যদি আমরা করি, হ্যাঁ, আমরা এর আগে কাউন্ট ইফের সূত্রটা শিখেছি। এখানে দেখুন বের করতে বলেছে টোটাল স্টাফের মধ্যে মেল কতজন এন্ড ফিমেল কতজন। একটু ডেটাবেসে ফিরে যাই দেখার জন্য। হ্যাঁ, ডি কলামে আছে জেন্ডার, তার মানে প্রত্যেকটা কলামে যেহেতু নেম রেঞ্জের আন্ডারে আছে, জেন্ডার এই রেঞ্জের আন্ডারে এই মেল অর ফিমেল, যেটা ইন্ডিকেট করা হচ্ছে এম অর এফ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, কাজটা যদি আমরা কাউন্ট ইফ দিয়ে কিন্তু বেসিক্যালি করতে হয়, যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাউন্ট করব। কাউন্ট ইফ দিয়ে একটু আমরা দেখি সূত্রটা কি রকম হবে, ইকুয়াল টু কাউন্ট ইফ, দেন রেঞ্জ, কোন এরিয়ার মধ্যে খুঁজবো, স্টাফ শীটের ডি কলাম জুড়ে খুঁজবো, কমা, কি খুঁজবো, মেল ফর এম, সো ইনভার্টেড কমা এম ইনভার্টেড ক্লোজ ব্র্যাকেট, এন্টার। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু কাউন্ট ইফ এর সূত্র ইউজ করেছিলাম। আমরা চলুন এবার একটু নেম রেঞ্জ ইউজ করে এটা করা যায় কিনা একটু ট্রাই করি, হ্যাঁ, ইকুয়াল টু, আমরা কিন্তু হ্যাঁ কাউন্ট ইফই করছি, বাট এবার একটু ডিফারেন্ট ওয়েতে। যেহেতু আমার অন্য শীটে গিয়ে রেঞ্জ সিলেক্ট করা লেগেছে কাউন্ট ইফের ক্ষেত্রে, আমি যেহেতু অলরেডি নেম রেঞ্জ
আমি আর অন্য শীটে যাব না, এখানে শুরু করি। ইকুয়াল টু কাউন্ট ইফ, আচ্ছা কাউন্ট ইফ রেঞ্জ, কোন রেঞ্জে কাউন্ট করবে? জেন্ডার কলাম হেডিং এর আন্ডারে যে এরিয়াটা আছে, সো আমি লিখি জিই, এখন চলে এসেছে নেম রেঞ্জ জেন্ডার, জেন্ডার সিলেক্ট করলাম, কমা, আচ্ছা জেন্ডার রেঞ্জের মধ্যে আমি কি কাউন্ট করব? কতগুলো মেল, মানে কতগুলো এম, ইনভার্টেড এম, ইনভার্টেড ক্লোজ এন্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমি নেম রেঞ্জ ইউজ করে সূত্রটা এবার লিখলাম আগের শীটে না গিয়ে। ফিমেলের কাউন্টটা বের করি, ইকুয়াল টু কাউন্ট ইফ, কোন রেঞ্জে কাউন্ট করবে? জেন্ডার রেঞ্জে, জেন্ডার নেম রেঞ্জের আন্ডারে। সো দেখুন জিই লিখেছি, জেন্ডার নেম রেঞ্জটা চলে এসেছে, সিলেক্ট করলাম, কমা, এই রেঞ্জের মধ্যে কি কাউন্ট হবে? কতগুলো ফিমেল, এফ, ইনভার্টেড, ইনভার্টেড ক্লোজ এন্ড এন্টার। দেখুন আমরা অন্য ডেটাবেসের ক্যালকুলেশন আরেকটা ডেটাবেসে করছি, কিন্তু একবারও কিন্তু আমাকে এরিয়া সিলেকশনে ওই ডেটাবেসে মুভ করার প্রয়োজন হয়নি। এটাই হচ্ছে নেম রেঞ্জের সুবিধা। আচ্ছা আরেকটা ক্যালকুলেশন করি, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি আমি বের করব। হ্যাঁ, এক্সিকিউটিভরা টোটাল কত স্যালারি পেয়েছে, আইটি স্পেশালিস্টরা কত, এইভাবে বের করব। তো ডেটাবেসটা দেখে আসি, স্টাফে এই যে ডিপার্টমেন্ট এইচ কলামে ডিপার্টমেন্ট অনুযায়ী আমি এন কলাম অ্যানুয়াল স্যালারি, কে কত স্যালারি পেয়েছে বের করব। এটা কিন্তু বেসিক্যালি সাম ইফের সূত্রের মাধ্যমে করতে হবে। ওকে, তো আমরা যদি নরমালি সাম ইফ সূত্রটা লিখি, একটু দেখি এখানে সাম, সরি আমি ইকুয়াল টু চিহ্নটা দেইনি, ইকুয়াল টু সাম ইফ দেন রেঞ্জ, কোন রেঞ্জে আগে খুঁজবে? তো ডিপার্টমেন্ট, আমি আগে ডিপার্টমেন্ট, দেন ওই ডিপার্টমেন্ট অনুযায়ী আমি স্যালারি কত বের করব। সো নরমাল সাম ইফের সূত্র হচ্ছে প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে, ক্রাইটেরিয়ার রেঞ্জ। সো স্টাফ শিটে গেলাম, ক্রাইটেরিয়ার রেঞ্জ হচ্ছে এইচ কলাম, এইচ সিলেক্ট করলাম, কমা, দেন হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা কি ছিল? ক্রাইটেরিয়া ছিল আবার স্ট্যাট শিটে এসে এই যে এই সেলে যেটা আছে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া, কমা, দেন সাম রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে সাম করব? আবার আমি আলাদা অন্য শিটে গেলাম, দেন অ্যানুয়াল স্যালারির মধ্যে সামটা হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমাকে প্রায় 3 বার মুভ করতে হয়েছে এই শিট ওই শিট, আমি আলটিমেটলি ক্যালকুলেশনটা করতে পেরেছি, বাট আমাকে বারবারই কিন্তু মুভ করতে হয়েছে। আচ্ছা এবার দেখুন আমি সাম ইফের সূত্রে লিখব নেম রেঞ্জ ইউজ করে, ইকুয়াল টু সাম ইফ দেন রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া গুলোকে খুঁজবে? ডিপার্টমেন্টের মধ্যে। সো ডিইপি, ডিপার্টমেন্ট চলে এসেছে, সিলেক্ট করলাম, কমা, আচ্ছা দেন স্পেসিফিক কোন ক্রাইটেরিয়ার জন্য এখন আমি সূত্র লিখছি। সো নাও আমরা অ্যাড করব ক্রাইটেরিয়া। এই মুহূর্তে আমরা যে ক্রাইটেরিয়াটা খুঁজছি সেটা আছে হচ্ছে আমাদের A15 সেলে। সো আমরা A15 সেল সিলেক্ট করলাম, কমা, দেন সাম রেঞ্জ, আমরা আসলে কোন রেঞ্জের ডেটা সামেশন করব? আমরা অ্যানুয়াল স্যালারি কিন্তু যোগ করতে চাচ্ছি। সো আমি অন্য শিটে গিয়ে আর এরিয়া সিলেক্ট করব না, সরাসরি এখানে লিখব AN ফর অ্যানুয়াল স্যালারি, চলে এসেছে অপশনটা, সিলেক্ট করে দিব, দেন এন্টার। সো একটু খেয়াল করে দেখুন আমাদের নেম রেঞ্জটা আমাদেরকে কিভাবে, দুই ভাবে বেসিক্যালি। এক হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা ক্যালকুলেশনে যখন আমরা ক্লিক করব আমরা জানি যে সেই ক্যালকুলেশনের স্ট্রাকচারটা কি, ডেটাবেসের কোন কোন ইনফরমেশন, সেল নাম্বার না শুধু কোন কোন ইনফরমেশন সেই ফর্মুলার সাথে জড়িত, এটা আমরা বুঝতেই পারছি যে ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যানুয়াল স্যালারি এখানে বের হচ্ছে, আমরা সূত্রে ক্লিক করেই বুঝতে পারছি। জেন্ডার কলাম থেকে বা জেন্ডার এরিয়া থেকে শুধুমাত্র মেল বা ফিমেল বের করা হচ্ছে। দেখেন প্যাকেজ, এটা সামেশন। সো সূত্র ক্লিক করে আমরা জানি আসলে যে কোন টাইপের ডেটা নিয়ে এই সূত্রটা করা হচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে আমার সূত্রে যে বিভিন্ন রেঞ্জ সিলেক্ট করা লাগে, যেটা সব থেকে জরুরি, আমাকে একটা শিট থেকে অন্য শিটে বারবার মুভ করতে হচ্ছে আমার এরিয়া সিলেকশনের জন্য, সেটার আর কোনো প্রয়োজন হচ্ছে না। সো নেম রেঞ্জ
খুবই প্রয়োজনীয় একটা টপিক। এই টপিকটা ইউজ করার ফলে আমার কাজগুলো অনেক সহজ হবে, রিপোর্টটা অনেক বেশি বোধগম্য হবে এবং ভুলের সম্ভাবনা কমবে। সো আশা করি নেম রেঞ্জ টপিকটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন, কিভাবে নেম রেঞ্জ ক্রিয়েট করে, এডিট মানে মডিফাই করে এবং আলটিমেটলি একটা রিপোর্টে ইউজ করতে হয়। সো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ নিজেকে আরো দক্ষ করে তুলতে পারবেন। খুবই দ্রুত আমরা অ্যাডভান্স এক্সেলের নতুন একটি টপিক নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন।